আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত ৯.৫ মাসে কতবার বিদেশ সফরে গেছেন কেউ এক্স্যাক্ট হিসাব করে বলতে পারবেন? এবং সর্বশেষ তিনি ৪ দিনের সফরে জাপান রয়েছেন। এই যে ঘন ঘন বিদেশ সফর, এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্জনটা কি কেউ দেখাতে পারবেন যে এই সফলতা এসেছে তার এই বিদেশ সফরগুলোর মধ্য দিয়ে? কিছুই না, মোটামুটি শূন্য আমরা বলতে পারি। শুধুই স্বপ্ন দেখানো হয়েছে, শুধুই গাল গল্প শোনানো হয়েছে। সর্বশেষ তিনি যে জাপান সফরে রয়েছেন তার মধ্য দিয়ে উল্টো বাংলাদেশের প্রায় ১,০০০ কোটি টাকা গচ্চা যেতে যাচ্ছে। তিনি এই সফরে যেহেতু গেছেন নিক্কেই ফোরামের একটি সম্মেলনে অংশ নিতে, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হবে হয়তো, এবং সেখানে ৭টি এমওই স্বাক্ষর হবে। তার মধ্যে উল্লেখ করার মতন কিছু না হলে একটি বিষয় অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে বলতে হবে, জাপান থেকে পুরনো প্রযুক্তির ৮ লাখ মিটার কেনা হবে, যার জন্য প্রায় ১,০০০ কোটি টাকা বা খুব সুনির্দিষ্ট করে বললে ৯০০ কোটি টাকা বাংলাদেশকে গচ্চা দিতে হবে। যেহেতু পুরনো প্রযুক্তির মিটার, প্রতিটি মিটারের দাম পড়বে ১২,০০০ কোটি টাকা। এবং এই যে ৯০০ কোটি টাকার সংস্থান করতে গিয়ে জাপানেরই যে ব্যাংক, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন JBIC থেকে কঠিন শর্তে ঋণ নিতে হবে। কিন্তু এই যে কঠিন শর্তে ঋণ নিয়ে পুরনো প্রযুক্তির মিটার কিনতে হচ্ছে কেন? এর রহস্যটা কি? আছে তো নিশ্চয়ই কিছু। এবং এই মিটার কিনতে গেলে বাংলাদেশ সরকারের যে বর্তমান নীতিমালা সেটিও পরিবর্তন করতে হয়। তার কারণ বর্তমান নীতিমালায় উচ্চ প্রযুক্তির প্রিপেইড মিটার কেনার কথা রয়েছে। যেহেতু এরকম সিদ্ধান্ত হয়ে আছে বাংলাদেশ সরকারের, কিন্তু সেই নীতিমালারও তোয়াক্কা না করে পুরানো প্রযুক্তির ৮ লাখ মিটার কিনতে হচ্ছে যদি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এখন পুরনো প্রযুক্তি বলতে কি বোঝায়, বা যেটি জানা যাচ্ছে, জাপানের এই মিটারগুলোতে রিয়েল টাইম ডেটা শো করে না। এবং মিটারের বিল পরিশোধের ক্ষেত্রে আমরা যেমন যারা এখন স্মার্ট প্রিপেড মিটার ইউজ করছি তারা খুব সহজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করতে পারি, সেটিও সম্ভব না। এই নীতিমালা যে পরিবর্তন করতে হবে, নিশ্চয়ই কাউকে না কাউকে খুশি করার বিষয় রয়েছে, এটা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এমনকি যে বাংলাদেশের গ্যাস বিতরণ কোম্পানিগুলো রয়েছে, তিতাস, কর্ণফুলী, বাখরাবাদ, তারা একাধিক বৈঠক করে জানিয়ে দিয়েছে সরকারের উচ্চ মহলে যে এই মিটার কেনাটা বাংলাদেশের জন্য আত্মঘাতী, তেমন কোনো কাজে আসবে না। পেট্রো বাংলার একাধিক বৈঠকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাহলে এই সংস্থাগুলোর কি প্রয়োজন আছে যে সরকারের রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই মিটারগুলো কিনতে হয়, বা এই সংস্থাগুলো রেখে লাভ কি? বিদেশ সফরে কতটুকু কি সফলতা এসেছে আমরা জানি। ১ টাকার বিনিয়োগও তো আসেনি। কোনো ব্যবসায়ীকে আকৃষ্ট করার চেষ্টা করা হলেও কোনো ব্যবসায়ী তো এখানে এখনো পর্যন্ত বিনিয়োগ করেনি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। যে শর্তে এই পরিমাণ অর্থ জাপানের জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন JBIC থেকে লোন নিতে হবে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সুদের হার। এই সুদের হার হচ্ছে ৩.৩৯% থেকে ৪.৩৮%, যেখানে ADB অথবা বিশ্ব ব্যাংক থেকে অনেক সহজ সুদে ঋণ মেলে, এবং তাদের ঋণের মেয়াদ 25 থেকে 30 বছর, অথচ JBICর ঋণের পুরোটা শোধ করতে হবে 10 বছরের মধ্যে। এমনকি তাদের কাছ থেকে ঋণ নিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতারও গ্যারান্টি দিতে হবে। এই গ্যারান্টি আবার নিতে হবে IMF থেকে। অর্থাৎ বর্তমানে যে একটি রাজনৈতিক অস্থিরতা চলছে, নিশ্চয়ই অনির্বাচিত সরকার আজীবন থাকবে না, অনন্তকাল থাকবে না, যদিও তাদের সে ধরনের ইচ্ছা আমরা দেখি অনন্তকাল থাকার, পারবে তো না। তাহলে আগামী রাজনৈতিক সরকার যখনই আসুক না কেন, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারা যাতে এই ঋণ পরিশোধে বাধ্য থাকে সেই ধরনেরও গ্যারান্টি ক্লজ থাকতে হবে এই চুক্তিতে।
ঢাকা চট্টগ্রামে এর আগে আওয়ামী লীগ সরকার প্রিপেড এই জাপানের এই মিটার স্থাপন করেছিল, কিন্তু পরবর্তীতে নীতিমালা গ্রহণের পরে আর এই মিটার আনা হয়নি। মানে তার এক্সাম্পল হচ্ছে চীনের তৈরি 60,000 স্মার্ট মিটার 60,000 স্মার্ট মিটার এর মধ্যে স্থাপন করা হয়েছে। এখন জাপানের যে কোম্পানি অন দ্য ইনকর্পোরেশন যারা এই মিটার সরবরাহ করছে তাদের দাবি হচ্ছে তারা স্মার্ট মিটারের পরিবর্তে এনএফসি প্রযুক্তির মিটার সরবরাহ করছে, কারণ বাংলাদেশে ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল। এটা কোনো কারণ হতে পারে, কোনো কারণ হতে পারে। এখন এই বিষয়গুলো নিয়ে অর্থনীতিবিদদের মধ্যেও প্রশ্ন উঠেছে, গুরুতর প্রশ্ন উঠেছে। সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, আপনারা জানেন যে সংবাদ সম্মেলন করে তারা মঙ্গলবার যে দাবিটি জানিয়েছে অতি শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে কোনো ধরনের বিনিয়োগ আসবে না। যারা বিনিয়োগ করবেন, বিদেশি যারা রয়েছেন, তারা কোনো ধরনের নিশ্চয়তা পাচ্ছেন না। বিশেষ উদ্দেশ্যে এই যে নির্বাচনকে লেন্দি করা হচ্ছে তা নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। আমরা স্পষ্ট হয়ে উঠেছি যে কেন নির্বাচন সহজে চাচ্ছে না এবং এই বাংলাদেশের আগামী রূপ কতটা ভয়াবহ হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি, সরকারও বুঝতে পারছে, কিন্তু তার এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। বিদেশ সফরের কথা বলছিলাম, চীন সফরে গেল, কত কত বিলিয়ন ডলার আসবে আমাদের গালগপ্প শোনানো হলো, কিছুই তো না, সব প্রতিশ্রুতি। মাঝে ফ্রান্স সফরটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে আমি কথা বলেছি যে কি কারণে ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি বৈঠক করতে চাননি বা সময় দেননি, সেই কারণে সফরটি বাতিল হয়েছিল। যদিও ওখানে গিয়েও কোনো কাজ আদায় করতে পারতেন না। মূল কথায় আসি, সেটি হচ্ছে যে এই যে ঘন ঘন সফর, সরকারের পক্ষ থেকে তো ঢাকঢোল পেটানো হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, তার জন্য সবাই বসে আছে, অধীর আগ্রহে বসে আছেন। তার নমুনাটা কি পেয়েছি আমরা? এবং অধিকাংশ সফরে, প্রায় সব সফরকে বলা হয়েছে রাষ্ট্রীয় সফর, প্রায় সব সফরকে। কোনটা রাষ্ট্রীয় সফর, কোনটা রাষ্ট্রীয় সফর নয়, কোনটা এনজিও বা বেসরকারি উদ্যোগে যাত্রা বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে, সেগুলোও তো আমরা জানি। মানুষকে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে যে এই সরকারের গ্রহণযোগ্যতা বিশ্বজোড়া। ফলাফল তো আমরা পাচ্ছি কতটা বিশ্বজোড়া। আর এই যে 900 কোটি টাকার মিটার আনা হবে পুরনো প্রযুক্তির, এর মূল উদ্দেশ্য সম্ভবত জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাওয়া হয়েছে। সম্ভবত এই বাজেট সহায়তা যাতে জাপান দেয়, সেই জায়গা থেকে তাদেরকে খুশি করতেই প্রায় 1000 কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। সম্ভবত, তোমার ধারণা, এটা নাহলে নেওয়ার তো কোনো কারণ নেই। অথবা বিশেষ কোনো ব্যবসায়িক স্বার্থ আছে বিশেষ ব্যক্তি মহলের, হয়তো কোনো লুটপাট, হয়তো কোনো কমিশন বাণিজ্য, এছাড়া আর কি থাকতে পারে? অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে অস্বাভাবিক পথে হাঁটতে শুরু করেছে। অস্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে এখনো আছে, কিন্তু ক্রমান্বয়ে অস্বাভাবিকতর পথে হাঁটতে শুরু করেছে। পুরো জাতিকে অন্ধকারে রাখার চেষ্টা সম্ভবত সরকার একটা হার্ড লাইনে যেতে যাচ্ছে। সচিবালয়ে এখন থেকে সপ্তাহে 2 দিন সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না। সপ্তাহে 2 দিন বলতে সোমবার এবং বৃহস্পতিবার কোনো ধরনের দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে সাংবাদিকরাও সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। এই ধরনের একটি নিষেধাজ্ঞা সম্ভবত বৃহস্পতিবারে আসতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে সোমবার এবং বৃহস্পতিবার কেন? নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য আছে। এমনও হতে পারে আস্তে আস্তে মানুষকে, মানে সাংবাদিকদের অভ্যস্ত করে তোলা হচ্ছে যে একেবারেই সচিবালয়ের গেট সাংবাদিকদের জন্য বন্ধ থাকবে। অথবা সোমবার তো আমরা জানি যে মন্ত্রী পরিষদ বৈঠক থাকে, সাপ্তাহিক বৈঠক। সেই বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিজেদের মতো করে নিয়ে থাকে, সেগুলো যাতে খুব সহজে বাইরে ছড়াতে না পারে। তাহলে বৃহস্পতিবার জানি না।
আমরা আসলেই জানি না যে সরকার কোন পথে হাঁটতে যাচ্ছে, শুধু এটুকু জানি হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো সরকার কখনো কোনো জুৎসই অবস্থানে থাকতে পারেনি। এবং এই বিষয়টি যে মাথায় এলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাথায়, তা হচ্ছে যে সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের আন্দোলন চলছে, সেই আন্দোলন ধীরে ধীরে বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নতুন যে সরকারি চাকরি অধ্যাদেশ, সেটি কেন্দ্র করে একটা বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। আপাতত 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা। গত মঙ্গলবার সচিবালয়ে যে তাদের অবস্থান কর্মসূচি ছিল, সেই দিনও সাংবাদিকদের কোনো ধরনের ঘোষণা ছাড়া সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আচ্ছা, এই যে নিষিদ্ধ করা হলো, তাতে কি সব খবরাখবর থেকে মানুষ আড়ালে রইল? বরং সেটি তো আরো বেশি আকারে ছড়িয়ে পড়েছে। সচিবালয় যে উত্তাল হয়ে উঠেছে, এটি কারো জানতে বাকি থাকেনি। সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনরত কর্মচারীরা, তারা নিজেরা তাদের মোবাইল থেকে ফেসবুকে লাইভ করেছেন এবং সেই ফুটেজ নিয়ে ইলেকট্রনিক্স মাধ্যমগুলোতে, গণমাধ্যমগুলোতে সংবাদ প্রচার হয়েছে। মানুষ যে যার মতো করে দেখেছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে। এতে করে কতটুকু লাভবান হবে সরকার? এবং এর আগে গত 25শে ডিসেম্বর যখন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তারপরেও সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। আগে যেমন সাংবাদিকরা তাদের পাস নিয়ে যখন তখন ঢুকতে পারত অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে, সেটি এখনো পর্যন্ত বাতিল অবস্থায় রয়েছে। বিশেষ পাস নিয়ে, মানে সাধারণ দর্শনার্থীরা যেমন বিশেষ পাস নিয়ে তাদের ব্যক্তিগত কাজের জন্য বা অফিসের কাজের জন্য সচিবালয়ে প্রবেশ করেন, সাংবাদিকদের এখনো পর্যন্ত সেভাবেই প্রবেশ করতে হচ্ছে। সো অভ্যস্ত হয়ে গেছে। যুগের পর যুগ ধরে যে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে তারা প্রবেশ করতে পারতেন যে কোনো সময়, এখন সেটি তো হচ্ছে না। সেই জায়গায় অভ্যস্ত করার জন্য এটি হতে পারে। দিন শেষে লাভ কি? আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে বাংলাদেশ ব্যাংকে পূর্ব অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল, আমরা জানি। তৎকালীন সরকারের মুখপাত্র, সাবেক সড়ক সেতু মন্ত্রী বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষে দাঁড়িয়েছিল, অনেক বড় বড় কথা বলল। লাভ কি হলো তাতে? এবং ওই সময় তো আশঙ্কা করা হচ্ছিল যে যেভাবে লুটপাট চলছিল চারিদিকে, বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে টাকা বের করে পাচার করা হচ্ছিল, কিংবা ঋণ জালিয়াতি চলছিল, খেলাফি ঋণ দিনে দিনে বাড়ছিল, এই সবকে কেন্দ্র করে বিব্রতকর অবস্থা পড়েছিল বাংলাদেশ ব্যাংক। সেই অবস্থার মুখে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। এখন তো প্রত্যেক মানুষের সাংবাদিকতার পর্যায়ে চলে গেছেন, সিটিজেন জার্নালিজম শুরু হয়েছে। হ্যাঁ, সব ধরনের আনুষ্ঠানিকতা থাকলে সাংবাদিকতা করতে সহজ হয়, এটা তো স্বাভাবিক। কিন্তু এটি করে সরকার কতক্ষণ মানুষকে অন্ধকারে রাখবে? এবং যে কোনো সরকারের যখন পতনটা শুরু হয়, এই ধরনের হঠকারী সিদ্ধান্তই তারা নিয়ে থাকে। আরও অনেক ধরনের সিদ্ধান্ত নেবে, আমরা জানি। সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে পূর্বের যে কোনো সরকারের সময় বর্তমান সরকারের অধীনে সাংবাদিকরা অনেক বেশি স্বাধীন, যা ইচ্ছে বলতে পারছে, যা ইচ্ছে করতে পারছে না, যা ইচ্ছে বলতে পারছে, করতে পারছে না। অন্তত যারা গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করছে তারা এখনো পর্যন্ত টিকে আছে, কিন্তু যে কোনো সময় খড়গ নেমে আসতে পারে, আমি এটুকু বলে রাখছি, আগেও অনেকবার বলেছি। আর স্বাধীন সাংবাদিকতা এমনটাই চলছে যে প্রশ্নই তো করা যায় না। সাংবাদিকদের কাজ কি? ক্ষমতাকে প্রশ্ন করা। সেই প্রশ্নই তো এখন করা যাচ্ছে না। প্রশ্ন করলেই চাকরি গেল, আমরা দেখেছি, দৃষ্টান্ত তো স্থাপিত হয়েছে। এতটাই স্বাধীন সাংবাদিকতা চলছে, গণমাধ্যম এতটাই স্বাধীন যে মুক্তিযুদ্ধের পক্ষেও সবাই মন খুলে কথা বলতে পারছে না। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে না জানি কোন খড়গ নেমে আসে, কোথায় থেকে কে ধরে, কোন মবের অধীনে চলে যেতে হয়, মবের শিকার হতে হয়। সেই জায়গা থেকে সাংবাদিকতা সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে। এবং কোনো কোনো ক্ষেত্রে, আমি আগেও বলেছি, কোনো কোনো ক্ষেত্রে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জায়গা থেকে নির্দেশনা আসেনি বা কোনো কোনো ক্ষেত্রে আসেও না, কিন্তু সেই সব জায়গায়ও গণমাধ্যমগুলো আগে থেকেই একটা ভয়ের জায়গা থেকে, আতঙ্কের সংস্কৃতির জায়গা থেকে তারা সেন্সর করে, অনেক কিছু নিজে থেকেই বাদ দিয়ে দেয়। তাহলে গণমাধ্যম কতটা স্বাধীন রয়েছে আমরা তো বেশ বুঝতেই পারছি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও
কাটছাট করে কথা বলতে হয়। এই যে আমরা বলি কথা, আপনাদের কি মনে হয় যে আমরা সবটা বলতে পারছি না? কিন্তু এই যে পারছি না, তারপরেও কি সরকারের সমালোচনা বন্ধ হয়ে আছে চারিদিক থেকে? হ্যাঁ, চাপা চাপা ফিসফিসানি অবস্থায় মানুষ কথা বলছে একটা গুমোট পরিস্থিতিতে, কিন্তু এরও তো বিস্ফোরণ জাগতে হয়, এটাই নিয়ম। সেই জায়গা থেকে যদি মনে করা হয় সরকারের পক্ষ থেকে যে সচিবালয়ের খবরাখবর বাইরে আসবে না, অন্তত আস্তে আস্তে কন্ট্রোল করা হবে, আপাতত 2 দিন পরে 3 দিন, আমরা জানি না যে কি ধরনের সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে। তো প্রাথমিকভাবে এটুকু জানা গেছে যে সোম এবং বৃহস্পতিবার সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে, একই সঙ্গে দর্শনার্থীদের তাদেরও নিষেধাজ্ঞা থাকবে প্রবেশের ক্ষেত্রে। এতে লাভের লাভ কিছু হয় না, কেউ কখনো লাভবান হয়নি। ভালো থাকুন।